কালার। তো কালার বোঝার আগে শর্ট একটা টার্ম আছে, সেটা হচ্ছে মিডিয়া। কি শর্ট টার্মটার নাম কি? মিডিয়া। এখন হোয়াট ইজ মিডিয়া, এই জিনিসটা আগে আমাকে জানতে হবে। আচ্ছা, আমাদের কথা বলা কি শেষ হয়েছে? আমরা যেটা জানবো সেটা হচ্ছে মিডিয়া। এখন মিডিয়ার যদি বাংলা করি, মিডিয়ার বাংলা কি বলেন তো? মিডিয়ার বাংলা কি? মাধ্যম। এখন এই গ্রাফিক ডিজাইনের সাথে মিডিয়ার সম্পর্কটা কি? গ্রাফিক ডিজাইনটা কোন কোন মাধ্যমে আমরা ব্যবহার করি বা অ্যাপ্লাই করি, এটাই হচ্ছে মিডিয়া। বুঝতে পারছি? এখন আমরা বুঝি নাই গ্রাফিক ডিজাইন কাজ, গ্রাফিক ডিজাইনের কাজটা আমরা কোন কোন মাধ্যমে ব্যবহার করি, এইটাকেই বলা হয়েছে মিডিয়া। ঠিক আছে? এখন গ্রাফিক ডিজাইনের কাজগুলো আমরা দুইটা মাধ্যমে ব্যবহার করে থাকি। আপনারা যদি একটু চিন্তা করেন যে যত ডিজাইনের কাজগুলো, এগুলো আমরা কোথায় কোথায় দেখতে পাই, একটু যদি চিন্তা করি কোথায় কোথায় দেখতে পাই বলেন তো? বলেন, ফারহা আপু বলেন। চিন্তা করি তাহলে আমরা কিন্তু দুইটা মাধ্যমে দেখতে পারি বা দুইটা মিডিয়াতে দেখতে পারি। একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, যেটা প্রিন্ট করে আমাদের সামনে দেখায়, অর্থাৎ এরকম কি বলবো, এরকম আমরা যেটা প্রিন্ট করছি একটা হার্ড কপি, তাই কি না? এটা কাগজের ওপরেও হইতে পারে, কাপড়ের ওপরেও হইতে পারে, তাই কি না? আর একটা হচ্ছে আমরা প্রিন্ট করব না, আমরা সফট কপি দেখব, অর্থাৎ ফেসবুকে দেখতেছি, স্ক্রিনে দেখতেছি, টিভিতে দেখতেছি, কম্পিউটারে দেখতেছি। তাহলে মিডিয়া আমরা কটা পাচ্ছি? দুইটা মিডিয়া পাচ্ছি, একটা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া আর একটা প্রিন্ট মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়াকেই বলা হয় হচ্ছে ওয়েব মিডিয়া। আচ্ছা, তো ওয়েব মিডিয়ার আরেকটা নাম হচ্ছে স্ক্রিন মিডিয়া। আরেকটা নাম কি? স্ক্রিন মিডিয়া। মানে ওয়েবসাইট তো আমরা স্ক্রিনেই দেখি, নাকি আমরা এরকম প্রিন্ট করে ওয়েবসাইট দেখি? ফেসবুক কখনো প্রিন্ট করে দেখছেন? তাহলে এটা কিসে দেখি আমরা? স্ক্রিনে দেখি না? তাহলে এই মিডিয়াটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়েব বা স্ক্রিন মিডিয়া, আর একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। আর এই গ্রাফিক্যাল কাজগুলো আমরা এই দুইটা জায়গাতেই দেখতে পাবো, আর কোথাও দেখতে পাবো না, তাই তো? যদি একটা বিলবোর্ড চিন্তা করি, বা এই যে আশেপাশে আপনাদের রুমের যে এই যে পাশে একটা ব্যানার, ওইখানে একটা ব্যানার, এই যে ব্যানারগুলো টাঙানো, এগুলোকে প্রিন্ট করা না? হয় এরকম প্রিন্ট মিডিয়া দেখবো, না হলে কি দেখবো? ফেসবুকে দেখবো বা গুগলে দেখবো বা স্ক্রিনে দেখবো, তাই তো? তো মিডিয়াটা কি আমাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই মিডিয়ার সাথে কালারের একটু কানেক্টিভিটি আছে। কি আছে? কানেক্টিভিটি আছে। তো কালারটা যদি আমরা চিন্তা করি, তাহলে ন্যাচারালি কালারটা একভাবে ব্যবহার হয়, আর টেকনিক্যালি কালারটা অন্যভাবে ব্যবহার হয়। ঠিক আছে? আমরা যদি একটু ন্যাচারালি চিন্তা করি, যদিও আমাদের কাজের ক্ষেত্রে ন্যাচারাল কালারটা লাগবে না, বাট আমাদের এটা একটু জানতে হবে। ন্যাচারালি কালার কত প্রকার আমরা কি জানি? হুম, RGB না, ভুল হয়েছে। ন্যাচারালি কালার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি কালার, একটা হচ্ছে সেকেন্ডারি কালার। এখন প্রাইমারি কালারটা হচ্ছে RBY, রেড ব্লু ইয়েলো, এটাকে বলা হয় প্রাইমারি কালার। RBY, রেড ব্লু ইয়েলো, এই ব্লুটাকে বলা হয় আসমানি কালার। ঠিক আছে? আচ্ছা, তো এই তিনটা কালার ছাড়া বাকি যতগুলো কালার আছে সবগুলো এই তিনটা কালারের পার্সেন্টেজ বা মিক্সিং এর মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে? আর এই তিনটা কালার ছাড়া বাকি যত কালার আছে সবগুলো সেকেন্ডারি কালার। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু নেচারে বা প্রকৃতিতে, আমরা প্রকৃতিতে যত কালার দেখব সবগুলো দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি কালার, একটা হচ্ছে সেকেন্ডারি কালার। প্রাইমারি কালার কি কি হচ্ছে? রেড ব্লু ইয়েলো। আর সেকেন্ডারি কালার হচ্ছে এই তিনটা সমন্বয়ে বাকি যত কালার তৈরি হয় সবগুলোই হচ্ছে সেকেন্ডারি কালার। বুঝাইতে পারছি? কিন্তু এইটা আমাদের জানার জন্য। কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, গ্রাফিক ডিজাইনের কাজ করব, তখন আমার এই ন্যাচারাল কালারটার দরকার হয় না। আমাদের যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে টেকনিক্যাল কালার। কি কালার? টেকনিক্যাল কালার ব্যবহার করতে হয়। এখন টেকনিক্যাল কালারটা কি? টেকনিক্যাল কালারটা হচ্ছে কম্পিউটারে যে কালারটা আমরা ব্যবহার করি।
বুঝতে পারছি? বাট ডিভাইসে যে কালারটা আমরা ব্যবহার করি এটাকে বলা হয় হচ্ছে টেকনিক্যাল কালার। বুঝতে পারছি? এখন টেকনিক্যাল কালারটা মিডিয়ার ওপর ডিপেন্ড করে ব্যবহার করতে হয়। কিসের ওপর ডিপেন্ড করে? মিডিয়া। এই টেকনিক্যাল অনুযায়ী কিন্তু প্রিন্ট টেকনোলজি, তাই কি না? প্রিন্ট একটা টেকনোলজি, ওয়েব বা স্ক্রিন একটা টেকনোলজি। তাই এই টেকনোলজি হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রিন্ট টেকনোলজি আর একটা হচ্ছে ওয়েব বা স্ক্রিন। এটা হচ্ছে ওয়েবই লিখলাম, ওয়েব টেকনোলজি। বুঝতে পারছি? তো যেহেতু টেকনিক্যালি আমরা গ্রাফিক ডিজাইন তো টেকনিক্যালি করতে হয়, কম্পিউটার ব্যবহার করে করতে হয়, তাই কি না? তো সেহেতু টেকনিক্যালি কালারটা আমাকে দুইটা মাধ্যমে ব্যবহার করা সাপেক্ষে টেকনিক্যাল কালারও দুইটা, বা এই যে কম্পিউটারের মাধ্যমে যেভাবে আমরা ব্যবহার করি মিডিয়ার উপর বেস করে আমাদের দুই ধরনের কালার ব্যবহার করতে হয়। প্রিন্টের ক্ষেত্রে যে কালারটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে CMYK, এবং ওয়েবের ক্ষেত্রে বা স্ক্রিনের ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে RGB। এইটুকু কি ক্লিয়ার? তো এ পর্যায়ে আমরা জানবো হচ্ছে প্রিন্ট মিডিয়াতে আমাদের ব্যবহার হচ্ছে CMYK। সিতে হচ্ছে সায়ান, সিতে কি? সিতে সায়ান মানে হচ্ছে আকাশী। আমি এটা লিখেই দিচ্ছি আপনাদের। CYAN সায়ান। এমতে হচ্ছে ম্যাজেন্টা, ম্যাজেন্টা। ওয়াইতে হচ্ছে ইয়েলো, আর কেতে হচ্ছে কি ব্ল্যাক। এই কি ব্ল্যাকের এটাতে আমি একটু পরে আসতেছি। আমরা CMYK এর মিনিং গুলো কি বুঝতে পেরেছি? এখন আসা যাক হচ্ছে 8GB। 8GB হচ্ছে 8 তে রেড, জি তে গ্রিন, বি তে হচ্ছে BLUE। আমাদের মিনিং গুলো কি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আসা যাক আমাদের প্রিন্ট মিডিয়াতে যে কালারটা ব্যবহার হচ্ছে সেটা CMYK। তো CMYK এর মধ্যে সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কিন্তু কেতে হয়ে যাচ্ছে কি ব্ল্যাক, তাই কি না? এখন এটাতে কি ব্ল্যাক কেন হচ্ছে? আমরা শুধু ব্ল্যাক কেন ইউজ করতে পারতেছি না? প্রিন্টিং এর ক্ষেত্রে ব্ল্যাকটা হচ্ছে সবচেয়ে কনফিউজিং কালার। সবচেয়ে কি কনফিউজিং কালার। ব্ল্যাকের পরিমাণটা মানে একটু কম বেশি হওয়ার কারণে, মানে আমরা নর্মালি যে ব্ল্যাকটা ব্যবহার করি এটার কম বেশি হওয়ার কারণে পুরো প্রিন্টিং কালারটাই চেঞ্জ হয়ে যায়। এই জন্য একটা নির্দিষ্ট ফরম্যাটের কালার ব্যবহার করা হয় প্রিন্টিংয়ের ক্ষেত্রে। যে ফরম্যাটের বা যে কোডের কালারটাকে বলা হয় কি ব্ল্যাক। বুঝতে পারছি? একটা নির্দিষ্ট কালো কালারের বা একটা নির্দিষ্ট কোডের ব্ল্যাক কালার ব্যবহার করা হয় যাতে প্রিন্টিংটা ভালো হয়। প্রিন্ট মিডিয়াতে যাতে কালারটা ভালো কালার আসে, কালোটা ভালো আসে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ব্ল্যাক। বুঝতে পারছি? তাহলে এখন আমার প্রশ্নটা হচ্ছে কি ব্ল্যাকটা কি? কি ব্ল্যাক হচ্ছে নির্দিষ্ট কোডের একটা কালার, ব্ল্যাক কালার, নির্দিষ্ট কোডের ব্ল্যাক কালার, যেটা শুধুমাত্র প্রিন্ট মিডিয়াতেই ব্যবহার হয়। বুঝাইতে পারছি? কি ব্ল্যাকটা হচ্ছে নির্দিষ্ট কোডের ব্ল্যাক কালার যেটা শুধুমাত্র প্রিন্টে ব্যবহার করা হয় বা প্রিন্ট মিডিয়াতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? একটা কোডে একটা ইয়েতে কালার ভিন্ন দেখা যাচ্ছে না, এখানে একটা নির্দিষ্ট কোডই ব্যবহার হয়। কি ব্ল্যাক বলতে একটা নির্দিষ্ট কোড। এইটার আবার প্রিসেট আছে, ওই কোডেরই আবার ভাগ আছে, ওই কোডের কিছু ভাগ আছে, সেটা ডিফারেন্ট জিনিস, ওটা জানার দরকার নাই বা ওটা নিয়ে ইয়ে করার দরকার নেই। আচ্ছা, এখন আসা যাক ওয়েব মিডিয়াতে আমরা যে কালারটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে রেড, গ্রিন আর কি ব্লু। আমরা কখনো মনিটরের সামনে ক্যামেরা ধরছিলাম? লাফায় কখনো দেখছিলাম? লাফায়। আপনি যদি হাই রেজুলেশনের ক্যামেরা ধরেন ওখানে দেখবেন যে রেড, গ্রিন, ব্লুর একটা ওয়েব যাচ্ছে। ওখানে কোন কালারের ওয়েব যায়? রেড, গ্রিন, ব্লুর কিন্তু ওয়েবটা যায়, লাফালাফি করে না।
ওই লাফালাফিটা কিন্তু রেড গ্রিন ব্লুর। অর্থাৎ স্ক্রিনে আমরা মোবাইল স্ক্রিন বলেন, কম্পিউটার স্ক্রিন বলেন, টিভির স্ক্রিন বলেন, যে কোনো স্ক্রিনে যদি আমরা ক্যামেরা ধরি বা যে কালারটার ফ্লোটা যাবে বা যে কালারের মাধ্যমে স্ক্রিন থেকে আসবে সেটা কিন্তু রেড গ্রিন ব্লু। ক্লিয়ার? এখন বিষয়টা হচ্ছে আমরা এই দুইটা জিনিস কেন জানবো। কালারটা জানার কারণটা হচ্ছে এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমি ফেসবুক ব্যানার বানাবো। কি বানাবো? ফেসবুক ব্যানার। ব্যবহার হবে কোথায়? ফেসবুকে বা ওয়েবে ব্যবহার হবে, তাই তো? তাহলে কি আমি এটা সিএমওয়াইকে দিয়ে কালার নিব নাকি আরজিবি কালার নিব? আরজিবি কালার নিতে হবে। তো যখন আরজিবি কালার নিব তখন আমাকে অবশ্যই বুঝতে হবে যে এটা ওয়েবে ব্যবহার হচ্ছে বা স্ক্রিনে ব্যবহার হচ্ছে। আর যখনই বলতেছে যে আমি একটা টি শার্ট ডিজাইন করব, কি ডিজাইন করব? টি শার্ট ডিজাইন করব, তখন আপনার মাথায় কি আসতে হবে? সিএমওয়াইকে কালার। কেন সিএমওয়াইকে কালার আসবে? এটা প্রিন্ট হবে। বুঝাইতে পারছি? তাহলে এই বিষয়গুলো হচ্ছে একদম বেসিক জিনিস, যেগুলো না জানলে আপনি আপনার কাজই শুরু করতে পারবেন না। ক্লিয়ার? প্রথমে আমাদেরকে ফটোশপটা কিভাবে ওপেন করতে হয় এই জিনিসটা তো শিখতে হবে, তাই না? তো আমরা নর্মালি এই যে স্টার্ট বাটনে ক্লিক করলে অনেক সময় এইখানে পেয়ে যাব ফটোশপ। আবার অনেক সময় যদি এইখানে না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে একটা সার্চ বাটন পাবো, এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এখানে লিখবো PHOTOSHOP, ফটোশপ লিখলাম। লেখার পরে আপনি যে ভার্সনটা ইনস্টল দিয়েছেন এখানে সেই ভার্সনটা দেখাবে। দেখানোর পর জাস্ট এখানে ক্লিক দিব, এইটা ওপেন হবে। বুঝতে পারছি? এইটুকু কি ক্লিয়ার? সবাই ওপেন করেন। আর আমরা এইটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফটোশপের ফার্স্ট ইন্টারফেস। কি দেখতে পাচ্ছি? ফার্স্ট ইন্টারফেস। এখন হোয়াট ইজ ইন্টারফেস? এটা সায়েন্সের ভাষায় দশা। এটা হচ্ছে হয়তো তরঙ্গের দশা হতে পারে বা অনেক কিছুর দশা থাকে। আচ্ছা, সো এইটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ইন্টারফেস। এখন ফার্স্ট ইন্টারফেসে আমরা কি কি দেখতে পাই এটা ইম্পর্টেন্ট। আমরা দেখেন এইখানে দেখেন প্রথমে কি দেওয়া আছে, উপরে একটা ফটোশপের আইকন দেওয়া আছে। কি দেওয়া আছে? আইকন দেওয়া আছে। আপনারা এইখানে দেখার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা, এখানে একটু দেখা যাচ্ছে না, এখন মনে হয় দেখা যাচ্ছে, তাই না? এই যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে, আইকনের পাশে লেখা আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, অনেক কিছু লেখা আছে না? এগুলোকে বলা হয় মেনু বার। এটাকে কি বলা হয়? প্রত্যেকটা এক একটা মেনু, আর সম্পূর্ণটাকে বলা হচ্ছে মেনু বার। এখানে ফাইল একটা মেনু, এডিট একটা মেনু। এখন মেনুর মধ্যে দেখেন আবার এই যে রিসেন্টে গেলে এরকম অনেকগুলো দেখায়, তাই না? বা এক্সপান্ডে গেলে এরকম অনেক কিছু দেখায় না? আমরা কিন্তু ক্লিক দেই না, আমরা শুধু এখানে দেখতেছি যে মেনুর আন্ডারে আবার এরকম মানে এখানে দেওয়া আছে যে যেগুলোতে এরকম একটু দাগ দেওয়া আছে সেগুলোর ভেতরে আবার কিছু মেনু বের হয়। তাহলে মেনুর আন্ডারে এই যে এগুলোকে বলা হয় সাব মেনু। এগুলোকে কি বলা হয়? সাব মেনু। আর এই ফাইল একটা মেনু, এডিট একটা মেনু, আর সবগুলো মিলে কি হচ্ছে? মেনু বার। আচ্ছা, মেনু বারের নিচে এইটা দুই ভাগে বিভক্ত আছে। একটা হচ্ছে এই যে বাম পাশে এইটুকু একটা অংশ, আর একটা অংশ এইটুকু একটা অংশ, ঠিক আছে? এখন বাম পাশে কি আছে? বাম পাশে আছে হোম, এলআর ফটো, এলআর হচ্ছে লাইট রুম ফটো, আর এখানে আছে ক্রিয়েট নিউ, আর আছে হচ্ছে ওপেন। বুঝতে পারছি? তাহলে এখানে আচ্ছা এটা একটু দেখি আমরা আগে এটা দেখি। যদি আপনি এখন কাজ করতে যান আপনি আমার কথা মিস করবেন, কথা মিস করলে আপনি অনেক ইনফরমেশন পরে বুঝবেন না। তো এইখানে দেখেন, এইখানে আর একটা ফটোশপের আইকন আছে, আইকনের নিচে এখানে আছে ক্রিয়েট নিউ, এখানে আছে ওপেন। আবার এই পাশে অনেকগুলো আমরা ছবি দেখতে পারি, অনেক সময় এইরকম দেখতে পারি, অনেক সময় এখানে কিছু নাও থাকতে পারে, ঠিক আছে? যদি না থাকে তাহলে বুঝবেন আপনি এর আগে কোথাও এটা ওপেনই করেন না বা এখানে কোনো কাজ হয় নাই। আর এইখানে যদি কোনো কাজ হয়ে থাকে, এগুলো নিয়ে আমি কাজ করেছি অলরেডি, কাজ করার কারণে এখানে এগুলো রিসেন্ট ফাইল হিসেবে এখানে আছে। বুঝতে পারছি? তো এইটা দুইভাবে দেখা যায়, একটা হচ্ছে এরকম ছবি পুরোটা থাম্বনেইল আকারে দেখা যায়, আর একটা হচ্ছে এরকম লিস্ট আকারে দেখা যায়। এইটা পাবো এইখানে, আমি থাম্বনেইল আকারে দেখবো না লিস্ট আকারে দেখবো, ডিপেন্ডস অন ইউ, আপনার ওপর ডিপেন্ড করবে। তো এইটা হচ্ছে ফটোশপের কি ছিল? ফার্স্ট ইন্টারফেস। বাট ফার্স্ট ইন্টারফেস থেকে আমাদের যে কোনো যদি একটা কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয়। কি নিয়ে করতে হয়? ডকুমেন্ট বা ফাইল নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? তো
তো এখন যদি আমরা একটা ফাইল নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা কোথায় যাব? এই যে ক্রিয়েট নিউয়ে যাইতে পারি, অথবা এই যে ফাইল থেকে নিউয়ে যেতে পারি। ফাইল থেকে নিউয়ে গেলে এখানে কিন্তু সুন্দর করে শর্টকাটগুলো লেখা আছে, আমরা কন্ট্রোল এন চেপেও নিয়ে আসতে পারি। তো এখানে ক্লিক দিলে, নিউয়ে নিয়ে ক্লিক দিলে এরকম একটা কি আসবে, উইন্ডো আসবে। চার কোণা যেটাই আসবে সেটাই উইন্ডো, বুঝতে পারছি? তো এই উইন্ডো থেকে আমাদের এখানে কি লেখা আছে, নিউ ডকুমেন্ট। আমরা নতুন একটা ডকুমেন্ট বা নতুন একটা ফাইল নিতে পারবো। এখন কিভাবে নিব এই বিষয়গুলো এখানে সুন্দর করে ব্রিফ করা আছে, ক্লিয়ার? তো এইটা আমরা কখন করব? যখন আমরা কোনো নতুন ডকুমেন্ট ওপেন করব তখন, বা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব তখন আমরা ওটা করব। আর যদি মনে করি যে না, আমার আগে একটা কাজ করা আছে সেইটা আমি ওপেন করব, তাহলে কি এই ক্রিয়েট ডকুমেন্টে যাব আমি? তখন আমরা সরাসরি যাব কোথায়? ওপেনে যাব, অথবা ফাইল থেকে এই যে ওপেনে যাব। ওপেনে গিয়ে আমার কোন ফাইলটা, এই ফাইলটা দরকার, এই ফাইলটাতে ক্লিক দিলাম, দেখেন এই ফাইলটা আমার ওপেন হয়ে গেছে। মানে এই ফাইলটা নিয়ে আমি আগেও কাজ করেছি, আবার কাজ করব, সেইটা আমার ওপেন হয়ে গেছে। আর যদি মনে করি যে না, আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা আমি কেটে দিলাম। সেই ক্ষেত্রে আমাদের ফাইল থেকে নিউয়ে যেতে হবে। নিউয়ে গেলে, অথবা আমরা যদি এখানে যে ক্রিয়েট নিউয়ে ক্লিক দেই, অনেকের এই ক্রিয়েট নিউ যদি না আসে, সেই ক্ষেত্রে আমরা এই যে ফাইল থেকে নিউয়ে ক্লিক দিব, তাহলেও কিন্তু আমার একটা এই উইন্ডোটা চলে আসবে। এখন এইখানে কিছু জিনিস আছে যেটা আমাদের মানে হচ্ছে জানতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে? এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এখানে প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে রিসেন্ট। রিসেন্ট মানে কি? রিসেন্ট বলতে সম্প্রতি আমি যে কাজগুলো করেছি, যে ধরনের ডকুমেন্টগুলো নিয়ে করেছি, সেগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপরে আসে সেভড। আমি যদি কোনো ডকুমেন্ট সেভ করে রাখি তাহলে আমরা কোথায় পাবো? এই সেভের মধ্যে। আবার এখানে ফটোতে যদি ক্লিক দেই, আমরা বিভিন্ন ধরনের ফটো প্রিন্ট করি না, বা ফটো দেখি না, বিভিন্ন ধরনের সাইজের ফটো, জান বিভিন্ন ধরনের সাইজ আছে না, A4 সাইজ আছে, B4 সাইজ আছে। মানে এই যে এখানে যে ব্যানারগুলো দেখতেছেন, বা ওই যে পেছনের দিকে দেখেন যে কিছু নকশা করা ছবি আছে, এগুলোর এক একটা কিন্তু এক এক সাইজের, তাই কি না? তো এইগুলো এখানে ছবিরও কিছু সাইজ দেয়া আছে। এখানে দেখেন ডিফল্ট ফটোশপ সাইজ, তারপরে এখানে আছে ল্যান্ডস্কেপ, তারপরে আছে ল্যান্ডস্কেপেরই আবার মাপ আলাদা আছে, ল্যান্ডস্কেপের 3-4টা বা 5-6টা এরকম পোর্ট্রেট লেখা আছে, কয়েকটা মাপ দেয়া আছে। আমরা চাইলে এই মাপগুলো ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে নিজেদের মতো করে কাস্টম মাপ নিতে পারি। বুঝাইতে পারছি? এখন এই ফটো পরে প্রিন্টে গেলে, এখন এখানে প্রিন্ট বলতে আমরা কি বুঝি? যে জিনিসগুলো প্রিন্ট হয়। প্রিন্ট কি হয়? পেজে প্রিন্ট হয় না? তো এখানে দেখেন পেজের মাপ দেওয়া আছে, লেটার সাইজ পেজের মাপ, লিগেল সাইজ পেজের মাপ, ট্যাবলয়েড আছে, A4 আছে, A6 আছে, A5 আছে। এগুলো কিন্তু পেজের সাইজ বা পেজের মাপ। আমরা যে এই যে প্রিন্টারে দিছি না, এই পেজের মাপটাকে বলা হচ্ছে A4 সাইজ। অনেক সময় দেখবেন এটা থেকে একটু বড় লম্বা সাইজের পেজ আছে, এগুলোকে বলা হয় লিগেল সাইজ হতে পারে, বা হচ্ছে লেটার সাইজ হতে পারে। বুঝাইতে পারছি? এই পেজের মাপের ওপর ডিপেন্ড করে আমরা নতুন ডকুমেন্টটা বা নতুন ক্যানভাসটা নিতে পারি। বুঝতে পারছি? এখানে কিছু সাইজ দেয়া আছে, প্রিসেট দেয়া আছে। একইভাবে এখানে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, আমরা যদি কোনো কিছু আঁকাইতে চাই, ইলাস্ট্রেশন ডিজাইন করতে চাই, সেই ক্ষেত্রে এখানে কিছু প্রিসেট ডিজাইন দেওয়া আছে বা প্রিসেট মাপ দেওয়া আছে। এই মাপগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে বলছে 1000 পিক্সেল গুণন 1000 পিক্সেল। ধরেন আমি একটা লোগো ডিজাইন করব, লোগো ডিজাইন করার জন্য অথবা টি শার্ট ডিজাইন করার জন্য আমাকে স্কোয়ার মাপ নিতে হয়। তো এখানে দেখেন নেওয়াই আছে 1000 গুণন 1000 পিক্সেল, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে দেওয়া আছে 2000 গুণন 2000 পিক্সেল, এরপরে আছে 18 গুণন 24 ইঞ্চি, এরকম কিছু মাপ দেওয়া আছে। আমরা চাইলে এই মাপগুলো ব্যবহার করতে পারি। এরপরে আছে ওয়েব। এখন হোয়াট ইজ ওয়েব? ওয়েব বলতে আমরা কি বুঝি? ওয়েবসাইট রিলেটেড কাজের জন্য আমাদের কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকে। আপনি দেখবেন ইউটিউবও ফেসবুকেও মানে ব্রাউজারে ওপেন হচ্ছে, ফেসবুকও কিন্তু ব্রাউজারে ওপেন হচ্ছে, কিন্তু দুইটার মাপ কিন্তু একরকম নাও হইতে পারে, রেশিওটা। আমরা যদি একটু নিজেদের মধ্যে কল্পনা করি যে সবাই কিন্তু এখানে মানুষ, তাই কি না? সবার হাইট ওয়েট কি এক? কেউ চিকন, কেউ মোটা, কেউ বেটে, কেউ লম্বা, তাই কি না? সবাই কিন্তু মানুষ, বাট এখানে কিন্তু কম বেশি আছে। ওয়েবসাইটের মধ্যেও এরকম কম বেশি আছে, কোনোটার সাইজটা বড়, কোনোটার সাইজটা চিকন, কোনোটা একটু মানে হচ্ছে এক পেজে দেখা যায়, কোনোটা স্ক্রল করতেই থাকে। যেমন ফেসবুক কি
হোম পেজ খালি স্ক্রোল হয় না, বাট আপনি যখন দেখবেন যে অন্য কোনো একটা ওয়েবসাইটে যাবেন, সেটা পুরোটা স্ক্রোল নাও হইতে পারে, এক পাতার মধ্যে সীমাবদ্ধ হইতে পারে, পারে কি না? তো এইখানে এরকম কিছু মাপ দেয়া আছে ওয়েবসাইট বানানোর জন্য, ওয়েবসাইটের কিছু মাপ দেয়া আছে। এরপরে আছে মোবাইল। আমরা মোবাইল স্ক্রিনে দেখি না, কম্পিউটারে যখন ফেসবুকে ঢুকি ওইটার অ্যাপিয়ারেন্স, আর মোবাইলে যখন ফেসবুকে ঢুকি ওইটার অ্যাপিয়ারেন্স কি এক? দুটার সাইজ কিন্তু ডিফারেন্ট, তাই কি না? তো এইখানে দেখেন আইফোনের স্ক্রিনের মাপ, তারপরে হচ্ছে আইপ্যাডের স্ক্রিনের মাপ, অ্যান্ড্রয়েডের স্ক্রিনের মাপ অনুসারে এখানে সাইজ দেওয়া আছে। এই সাইজগুলো আমরা ব্যবহার করে ডিজাইন করতে পারি। ধরেন আপনাকে বলা হলো আপনি একটা ওয়েবসাইট বানাবেন কিন্তু মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, অথবা একটা ক্যালকুলেটর ডিজাইন করবেন, ক্যালকুলেটরটাকে মোবাইল স্ক্রিনের সমান হইতে হবে, যে মোবাইলে এটা আমি দেখাবো, মোবাইলে এটাকে প্রোগ্রামিং করব ক্যালকুলেটর, সেটা কি মোবাইল স্ক্রিনের সমান হইতে হবে না? নাকি আপনি মনিটরের সমান বানাবেন? অবশ্যই মনিটরের সময় বানাবেন না। তো আপনাকে এরকম চাহিদা দেয় ক্লায়েন্ট যে আমি এটা কোথায় ব্যবহার করব, স্ক্রিনে ব্যবহার করব অথবা মোবাইলে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এরপরে আছে ফিল্ম অ্যান্ড ভিডিও। এখানে ফটোশপ আপনাকে ফিল্ম বা ভিডিও মানে হচ্ছে কাজ করার সামান্য কিছু ওয়ে রাখছে, মানে আপনি ঠেকা সারা কামও বলা যাবে না, মানে কিছু কাজ করতে পারবেন, হালকা কিছু, মানে কিছু ভিডিওর মতো, বা অনেক সময় আমরা দেখি না যে জিপ ফাইল নড়াচড়া করতেছে, এখানে জিপ ফাইল করার একটা ওয়ে রাখছে, মানে হালকা কিছু এডিটিংয়ের ওয়ে রাখছে। সেই ক্ষেত্রে দেখেন আমরা যখনই ভিডিওতে যাব তখনই এটা কি 1080 HD 720 পিক্সেল এরকম দেখি না আমরা? তো এই বিষয়গুলো কিন্তু এখানে কিছু প্রিসেট চলে আসছে। তো নর্মালি এইটা আমাদের ব্যবহার হয় না, যেহেতু এটা ভিডিও এডিটিং সফটওয়্যার না, এটা ফটো এডিটিং সফটওয়্যার। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সরাসরি প্রিন্টে যাই। কোথায় যাই? প্রিন্টে যাই। প্রিন্টে গিয়ে A4 নেই, কিসে? A4। A4টা হচ্ছে একটা পেজের সাইজ। এখন A4 যখন আমরা পেজ নিব, এটার ডান পাশে আমরা দেখব এটার কিন্তু প্রথমে কি দিছে, প্রিসেট ডিটেলস। এটার আপনি নাম কি দেবেন? হতে পারে যে আমি এটাকে একটা পোস্টার বানাবো বা ব্যানার বানাবো, আপনার নাম থাকে না, একটা প্রজেক্টের তো নাম থাকবে। তো এখানে আমি ধরেন যে একটা দিলাম টেস্ট, TEST, টেস্ট একটা প্রজেক্ট চালাবো বা প্রজেক্ট বানাবো। এরপরে দেখেন এখানে আসছে কি ওয়াইট অ্যান্ড হাইট, আসছে না? এখানে দেখেন ওয়াইট অ্যান্ড হাইট। ফটোশপ কি সফটওয়্যার? 2D সফটওয়্যার না? 2D বলতে কি বোঝায়? দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থটাই হচ্ছে হাইট অ্যান্ড ওয়াইট। যদিও হাইট বলতে আমরা উচ্চতা বুঝি, এখানে উচ্চতাটা বুঝাবো না, এখানে বুঝাবে হচ্ছে প্রস্থটা। ক্লিয়ার? আর এইটার পাশেই দেখেন এটা হচ্ছে ইউনিট বা একক। এটা কি ইউনিট? অনেক সময় প্রশ্ন আসে, বা আপনারা অনেক যারা লেভেল দেন তাদের ক্ষেত্রে প্রশ্ন আসে যে হচ্ছে ফটোশপে কতগুলো ইউনিট থাকে। আমরা কিন্তু এক এক জায়গায় এক এক ধরনের ইউনিট ব্যবহার করে থাকি। ধরেন এখানে A4 নিলাম, নেওয়ার পর এখানে ইঞ্চিতে দিলাম, ওটা কিন্তু ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল। A4 সাইজের মাপই আছে, ইঞ্চি কি হয়ে গেল? 8/11 ইঞ্চি। বুঝতে পারছি? এখন যদি আমরা ইঞ্চি থেকে যদি সেন্টিমিটারে যাই, দেখেন ওটাই কিন্তু 21/29.7 সেন্টিমিটার হয়ে গেছে। সাইজ কিন্তু সেম আছে, কিন্তু এটা সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেল। এখন আসা যাক এই ইউনিটটা আসলে আমাদের কি কাজে লাগে, এটা আমাদের জানতে হবে না? ইউনিটটা কাজে লাগে আমাদের সারা ওয়ার্ল্ডে সবাই কি একই রকম ইউনিট ব্যবহার করি? আমরা যখন ক্লাস 4, 5, 6-এর পড়াশোনা করি তখন কিন্তু আমাদের ইউনিট শেখায়। এক ধরনের ইউনিট শেখায়, সেটা হচ্ছে CGS মেথডে শেখায়, MKS মেথডে শেখায়, FPS মেথডে শেখায়, তাই কি না? CGS মেথডে কি হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, MKS পদ্ধতিতে মিটার কিলোগ্রাম আর হচ্ছে সেকেন্ড, আর একটা হচ্ছে FPS ফুট পাউন্ড সেকেন্ড। মানে সময়ের ক্ষেত্রে সবগুলোই সেকেন্ড, বাট ওজনের ক্ষেত্রে আর দৈর্ঘ্যের ক্ষেত্রে একটু কম বেশি আছে। তো সারা ওয়ার্ল্ডে এক এক জায়গায় এক এক একক ইউজ হয়। যেমন উপমহাদেশ, এশিয়া উপমহাদেশে ইঞ্চিটা বেশি ব্যবহার হয় বা ফুটটা বেশি ব্যবহার হয়। বুঝতে পারছি?
না না আপনি লোকাল কাজ করবেন, তখন কিন্তু আপনাকে এসে বলবে এত ফিট বাই এত ফিট আমার একটা ডিজাইন করে দাও। বুঝাইতে পারছি? আর ফুটের সাথে কিন্তু ইঞ্চির একটা কম ইয়ে আছে, কানেক্টিভিটি আছে। 1 ফুটে কত ইঞ্চি? 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে কিন্তু আমরা অনায়াসে ইঞ্চিতে নিয়ে আসতে পারতেছি, তাই কি না? কিন্তু যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন তখন কি আপনি বাংলাদেশের মানুষের সাথে কাজ করবেন? অবশ্যই ইউরোপ আমেরিকার মানুষের সাথে কাজ করবেন। যেহেতু ইউরোপ আমেরিকার মানুষের সাথে কাজ করবেন, ওই দেশে ইঞ্চিটা ব্যবহার হয় না, ওই দেশে যেটা ব্যবহার হয় সেন্টিমিটার, মিলিমিটার। বুঝতে পারছি? তাহলে ওরা আপনাকে কি অনুসারে মাপ দেবে? মিলিমিটার দিতে পারে, সেন্টিমিটার দিতে পারে, এই দুইটাই দেবে, অথবা পিক্সেল দিতে পারে। বুঝতে পারছি? তাহলে রিজন অনুযায়ী বা এলাকা অনুযায়ী এককটা কিন্তু ভ্যারি করে বা ডিফারেন্ট হয়। তাহলে আপনাকে যদি বলে যে এত বাই এত মিলিমিটারের পেজে আমাকে ডিজাইন করে দাও, তাহলে কি আমরা এখান থেকে ইউনিটটা চেঞ্জ করতে পারবো? আর যদি আমাকে বলে যে 5 ফিট বাই 6 ফিটের একটা ব্যানার ডিজাইন করে দাও, পারবো? আমরা একটু দেশি চিন্তা করি। আপনাকে বলা হলো 5 ফিট বাই 10 ফিটের একটা ব্যানার ডিজাইন করে দেবেন, বা 5 ফিট বাই 7 ফিট। এখন আপনি এটাকে এখানে বসাবেন কেমনে? এখানে এককটা আমরা কি নিব? ইঞ্চি নিলাম। তাহলে হাইটটা নিলাম হচ্ছে 5 ফিট, 5 বারং কত? 60 ইঞ্চি হয়েছে। আর 7 বারং, তাহলে এখানে 84 দিলাম। দেওয়ার পর যখন আমরা ওকে করে দিব, দেখেন আমার ব্যানারের সাইজ কিন্তু চলে আসছে। আসছে না আসে নাই? তাইলে কি আমার মাপটা বুঝতে পারতেছি? যে কোনো জিনিসের জন্য কিন্তু আগে মাপটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার তো? আমি আবার যাই ফাইল থেকে নিউ, এই যে তাহলে আমরা হাইট ওয়েট পেয়ে গেলাম। এখান থেকে আমরা পিক্সেলে নিব না ইঞ্চিতে নিব না সেন্টিমিটারে নিব, এইটা আমাদের উপর ডিপেন্ড করে, অথবা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে। এইটুকু তো ক্লিয়ার? আচ্ছা আমি ইঞ্চি নিলাম, আমি A4 নিব, প্রিন্টে গেলাম, A4 সিলেক্ট করলাম, ইঞ্চি নিলাম। অনেক সময় যদি আপনি মার্কেট প্লেসে কাজ করেন সেক্ষেত্রে পিক্সেলটা দেয়, তাহলে পিক্সেলটাও তো নিতে পারবো নাকি? আচ্ছা এখন আসা যাক ওরিয়েন্টেশন। এখন হোয়াট ইজ ওরিয়েন্টেশন? ওরিয়েন্টেশনটা হচ্ছে এই যে একটা পেজ আমার কাছে আছে, এই পেজটা কিভাবে আছে? পাতালভাবে আছে না খারাপভাবে আছে? অর্থাৎ আপনি আপনার মোবাইলটা কিভাবে ধরতেছেন? এভাবে যদি ছবি তুলি এটাকে বলা হয় পোর্ট্রেট মোড, এইভাবে ধরলে এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। এটাই হচ্ছে মূলত এই পেজের ক্ষেত্রে ওরিয়েন্টেশন। বুঝাতে পারছি? তো ওরিয়েন্টেশনটা হচ্ছে আপনি পেজটা লম্বা নেবেন না পাতাল নেবেন। বুঝতে পারছি তো নাকি? এই যে ওরিয়েন্টেশন লেখা, এই যে এখানে দেখেন, আপনার ওখানে না খুঁজে এখানে দেখেন। যাদের ওখানে দেখতে সমস্যা হচ্ছে তারা একটু আগে বসেন, বসে এখানে দেখেন, তাহলে পরবর্তীতে দেখতে সুবিধা হবে। এই যে ওরিয়েন্টেশন, আমি লম্বালম্বি নিব নাকি পাতালভাবে নিব, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। যখনই ওরিয়েন্টেশন চেঞ্জ করব মাপ একই থাকবে, শুধুমাত্র দৈর্ঘ্যটা প্রস্থ হয়ে যাবে, প্রস্থটা দৈর্ঘ্য হয়ে যাবে। বুঝতে পারছি? ওরিয়েন্টেশন অনুযায়ী। হ্যাঁ ওটা খালি ওপরে নিচে হচ্ছে, আর কিছুই না। এরপরে আছে হচ্ছে আর্টবোর্ড। আপনি যে পেজটা নিচ্ছেন এটা কয়টা নেবেন? একটা নেবেন না দুইটা নেবেন না তিনটা নেবেন? তো এইটা মূলত দরকার হয় না, আমরা একটা নিয়েই কাজ করতে পারি, দরকার নাই এটার। এরপরে হচ্ছে রেজুলেশন। আমরা যে কাজটা করব এইটা কোন মিডিয়াতে ব্যবহার করব, এই মিডিয়ার ওপর ডিপেন্ড করে আমাকে রেজুলেশনটা নিতে হয়। কি নিতে হয়? রেজুলেশন। তো আমরা যদি এটা ওয়েব মিডিয়াতে ব্যবহার করি, কোন মিডিয়াতে? ওয়েব মিডিয়াতে ব্যবহার করি। ওয়েব মিডিয়াতে ব্যবহার করার জন্য আমার ফুল রেজুলেশন হচ্ছে 72। কত? ফুল রেজুলেশন হচ্ছে 72। আর যদি আমি প্রিন্ট মিডিয়াতে ব্যবহার করি তাহলে আমাকে রেজুলেশন দিতে হয় হচ্ছে 300। এখন কথা হচ্ছে আমরা ফুল রেজুলেশন 72তে পেয়ে যাচ্ছি, অর্থাৎ প্রতি ইঞ্চিতে যদি 72টা পিক্সেল থাকে বা ডট থাকে তাহলে ফুল রেজুলেশন হয়ে যাচ্ছে। তাহলে প্রিন্টের ক্ষেত্রে কেন আমি 300 রেজুলেশন ব্যবহার করব? প্রশ্নটা হচ্ছে এটা। এই কারণে প্রিন্টিংটা ডিপেন্ড করে আপনি কিসের ওপর প্রিন্ট করবেন। আপনি পেজের ওপর প্রিন্ট করবেন না কাপড়ের ওপর প্রিন্ট করবেন না এরকম পেনার ওপরে প্রিন্ট করবেন, এটার ওপর ডিপেন্ড করে। এই কারণে রেজুলেশনটা 300 দিতে হয়। বুঝাতে পারছি?
আর যদি আমি এই ডিজাইনটা ওয়েবসাইটে ব্যবহার করি, ফেসবুকে হতে পারে, সেটা হতে পারে যে কোনো ইয়েতে, ওয়েবসাইটে হতে পারে, সেই ক্ষেত্রে আমরা রেজুলেশন কত ব্যবহার করব? 72 ব্যবহার করব। তাহলে আমি যেহেতু এখন প্রিন্ট করব না, তাহলে রেজুলেশন কত রাখবো ওখানে? 72, মানে ফুল রেজুলেশন পেয়ে গেল। এখন রেজুলেশনের পাশেই দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে একক। ওই যে ডিপিআই পিপিআই পড়ছিলাম, ওখানে দেওয়া আছে পিক্সেল পার ইঞ্চি অথবা পিক্সেল পার সেন্টিমিটার। এখন আপনি সেন্টিমিটারেও নিতে পারেন, ইঞ্চিতেও নিতে পারেন, এটা ম্যাটার করে না। বুঝতে পারছি? এরপরে দেখেন কালার মুড, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কালার মুডে যখন ক্লিক দেবেন, এখানে অনেকগুলো কালার মুড আসছে। কয়টা আসছে? 1 2 3 4 5টা আসছে। ফটোশপে কালার মুড হচ্ছে 5টা। ফটোশপে কালার মুড কয়টা? 5টা। এখন 5টার মূলত ব্যবহার হয় হচ্ছে 2টা। কয়টা ব্যবহার হয়? 2টা। আরেকটা ব্যবহার হয়, সেটা হচ্ছে ল্যাব কালার। এখানে আপনাদের ব্যবহার হবে 8GB কালার, CMYK কালার আর ল্যাব কালার। ল্যাব কালার কোথায় ব্যবহার হয়? আমাদের নওগাঁতে কি ফুজি কালার ল্যাব বা কণিকা কালার ল্যাব আছে? বগুড়াতে আছে। তো যাই হোক, এই যে কালার ল্যাবগুলো, এগুলো কিন্তু আলাদা একটা মেশিন ইউজ করে, ইন্ডাস্ট্রিয়াল মেশিন ইউজ করে প্রিন্ট করার জন্য। আপনি এই প্রিন্টারে একটা ছবি প্রিন্ট করেন আর ল্যাবে একটা ছবি প্রিন্ট করেন, দুটার মধ্যে রাত দিন তফাৎ। ল্যাবের প্রিন্টগুলো চকচক চকচক করে, তাই না? গ্লোসি হয়, আর এগুলো লং লাস্টিং হয়। আর এই প্রিন্টারগুলো আপনি 2 মাস এক জায়গায় ফেলে রাখবেন, নষ্ট হয়ে যায়, তাই কি না? তো ওই ল্যাবে যে কালারটা ব্যবহার করা হয় ওই ল্যাব মেশিনের জন্য, সেটা হচ্ছে এই যে শেষের ল্যাব কালারটা। বুঝতে পারছি? আর যদি আমরা ওয়েবে ব্যবহার করব, যে কালারটা ওয়েবের জন্য ডিজাইন করতেছি, তাহলে কোন কালার ব্যবহার করব? RGB। আর যদি আমি প্রিন্ট করব, সেই ক্ষেত্রে CMYK। আমাদের এই থিওরিগুলো কাজে লাগতেছে? থিওরিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি মাথায় না থাকে, তাহলে আপনি ডিসিশনে নিতে পারবেন না আপনি কিভাবে কাজ শুরু করবেন। আচ্ছা, এছাড়াও এই 3টা ছাড়াও আরো 2টা আছে, একটা হচ্ছে বিটম্যাপ আর একটা হচ্ছে গ্রে স্কেল। এখন বিটম্যাপ কালারটাকে বলা হয় হচ্ছে রাস্টার কালার। কি বলা হয়? রাস্টার কালারের আর একটা নাম হচ্ছে বিটম্যাপ কালার। বা বিটম্যাপ কালারটা মূলত ব্যবহার করা হয় আইকন ডিজাইনের ক্ষেত্রে। কি ডিজাইনের ক্ষেত্রে? আইকন। এই যে দেখেন এখানে ফটোশপের একটা আইকন আছে না, কোনায় আছে? তারপরে এই যে উইন্ডোজের আমরা এখানে ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পর উইন্ডোজের অনেকগুলো ফাংশন আছে না, এই যে এখানে অনেকগুলো আইকন আছে না, সেটিংয়ের আইকন টাইকন আছে না, আছে তো? তারপরে এইখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি না, এই আইকনগুলো ডিজাইন করা হয় বিটম্যাপ কালারে। বুঝতে পারছি? যাতে এটার সাইজ খুবই কম হয়, অনেক বেশি যাতে আমরা কি করতে পারি, ওই যে উইন্ডোজের ফাইল কিন্তু 4GB হয়, এত বিশাল বড় ফাইল 4GBর মধ্যে নিয়ে আসছে কেমনে? এগুলোর ওই যে সাইজগুলো কমায়া কমায়া বা আইকনগুলোর সাইজ খুবই খুবই কম করে নিয়ে আসে। বুঝাইতে পারছি? তো এখন আসা যাক আবার কালারে। আর একটা কালার আছে গ্রে স্কেল। গ্রে স্কেল বলতে বোঝায় সাদা কালো। গ্রে স্কেল বলতে কি বোঝায়? সাদা কালো। আমরা কি সাদা কালো ছবি ব্যবহার করি? ব্যবহার করি না। আগে করা হইতো, 90-এর দশকে করা হইতো, এখন আর সাদা কালোর যুগ নাই। তো এই ফটোশপটা তো অনেক আগে তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে কালার প্যালেটটা রেখে দিছে বা কালার মুডটা রেখে দিছে। বাট আমরা এখান থেকে মূলত ব্যবহার করি হচ্ছে 8GB আর CMYK। এই দুইটা কি বুঝতে পারছি? আর যদি আপনি কেউ ল্যাবে জব করেন, কোনো ফুজি কালার ল্যাব, কণিকা কালার ল্যাব, সেই ক্ষেত্রে আপনাকে ল্যাব কালারটা ব্যবহার করতে হইতে পারে। বিটম্যাপ প্রোগ্রামাররা ইউজ করে, বা যদি আইকন ছোট ছোট আইকন, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র আইকন বানাতে চান, সেই ক্ষেত্রে এটারও দরকার হয় না। আর মূলত আমাদের দরকার হয় 8GB এবং CMYK। তো আমি এইটা কি প্রিন্ট করব না প্রিন্ট করব না? প্রিন্ট করব না। তাহলে আমরা এটাকে কোন কালার মোড নিব? 8GB। বুঝতে পারতেছি তো নাকি? 8GB নিলাম। এখন 8GBর পাশেই দেখেন বিট আছে। কি আছে? বিটটা হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল। ইলেকট্রিক কি? সিগন্যাল। 8টা বিটে 1 বাইট হয়, বুঝছেন? এখানে প্রত্যেকটা কালারের পিক্সেলের জন্য ও 1 বাইট করে নেবে। 1 বাইট মানে 8 বিট।
এখন আপনি যদি মনে করেন যে এই জিনিসটাকে আমি 32 রাখবো না কেন বা 8ই কেন রাখবো, আমাদের এটা তো প্রসেসরের সমন্বয়ে গঠিত, প্রসেসর আছে তাই না, কম্পিউটারে প্রসেসর থাকে না, যেটা এটা প্রসেস করে পুরো কাজগুলোকে। আমি যদি 32 বিট দিই তাহলে প্রসেসরে চাপ পড়বে বেশি, আপনার পিসিটা স্লো হয়ে যাবে। বুঝতে পারছি? আপনি খুব সুন্দর দেখতে পাবেন যে এত কালার সুন্দর লাগতেছে, বাট আপনি কাজ করবেন খুব মানে ধীরে। আর যদি আপনি 8 বিট রাখেন তাহলে এটা কি হবে, আপনার পিসিটা একটু হালকা থাকবে, কালার হয়তো খুব মানে ওভার হাই কোয়ালিটি দেখতে পাবেন না, বাট হাই কোয়ালিটি দেখতে পাবেন, স্ট্যান্ডার্ড দেখতে পাবেন, কিন্তু পিসিটা স্মুথলি কাজ করবে। বুঝাতে পারছি? সেই ক্ষেত্রে এইটা হচ্ছে ওই কালারের বিট বা কালারের সিগন্যালগুলো, একটা কালারের জন্য কতগুলো করে সিগন্যালও অ্যাবজর্ব করবে, এই বিষয়টা। তো এইটা সবসময় আমরা 8ই রাখবো। কত রাখবো? 8 রাখবো। এরপরে দেখেন আমরা যে ডকুমেন্টটা নিব বা যে ইয়েটা নিব, ক্যানভাসটা নিব, সেইটার কালারটা কি থাকবে। এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে হোয়াইট, ব্ল্যাক আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা বলতে বুঝা, এখানে হোয়াইট বলতে আমি সাদা রাখতে পারবো, ব্ল্যাক বলতে কালো রাখতে পারবো, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বলতে এই যে এইখানে একটা কালার আছে, এইখানে দেখেন একটা প্যালেট আছে, ওই যে মাউস আমার দেখেন এখানে 2টা সাদা প্যালেট দেখতে পাচ্ছি না, এইখানের পেছনেরটা যে কালার থাকবে সেই কালার নেবে। বুঝতে পারছি? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো মূলত আমরা এটা হোয়াইট রাখি, কি রাখি? হোয়াইট রাখি। অথবা আমরা চাইলে এইখানে যদি ক্লিক দিই, এইখানে ক্লিক দিয়ে আমাদের নিজেদের মতো কালার নিতে পারি। দেখেন এখানে কাস্টম লেখা আসছে, যখনই আমরা এখানে ক্লিক দিছি আমি চাইলে এইটাকে সরানোরা করে যে কোনো একটা কালার নিতে পারি। দেখেন ওই কালারের কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আমি এখন যদি আমি এখানে ক্রিয়েটে ক্লিক দিই, দেখেন ওই কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তাহলে আমরা যখন এখান থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা চাইলে হোয়াইট নিতে পারি, কালো নিতে পারি, আমরা চাইলে এখানে ক্লিক দিয়ে যে কোনো কালারও নিতে পারি। তো নর্মালি আমরা ব্যবহার করি হোয়াইট। নর্মালি কি ব্যবহার করি? হোয়াইট ব্যবহার করি। এখন দেখেন এটার নিচে আরেকটা অপশন আছে, অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনটাতে আমরা হাত দিব না, বাট এটা আমি জানার জন্য, আমরা হচ্ছে জানার জন্য এটা একটু দেখব। এখানে আমরা এটাতে ক্লিক দিয়ে যা শুধু একটু দেখব, এটাতে আমাদের হাত দেওয়ার দরকার নাই, এটা নর্মালি ডিফল্ট যেটা সেটাই ঠিক আছে। এখানে বলছে কালার প্রোফাইল, এখানে অনেকগুলো কালার প্রোফাইল আছে, বাট এখানে যেটা দেওয়া আছে ডু নট কালার প্রোফাইল ওয়ার্ক, এই যে sRGB যেটা, এটা দেওয়া থাকবে। অনেক সময় কি দেওয়া থাকে না, এটা সবচেয়ে ভালো, সুপার RGB যেটাকে বলা হয়, sRGB। এখান থেকে ম্যাক্সিমাম টাইম দেওয়া থাকে sRGB বা সুপার RGB, এরকম sRGB, ছোটা হাতের তারপর RGB লেখা থাকে, এইটা দিয়ে রাখবেন। এইটা দিলে ছবির কোয়ালিটিটা খুব ভালো থাকে। আর এরপরে যেটা আছে, আমরা যে পিক্সেলগুলো নিচ্ছি বা পিক্সেলগুলো এখানে ব্যবহার হবে, এগুলো দেখতে কেমন হবে। পিক্সেল অবশ্যই যখন স্কোয়ার পিক্সেল হবে সেটার কোয়ালিটিটা ভালো। পিক্সেলের সাইজ যদি স্কোয়ার না হয়, রাউন্ডেড হয়, সেক্ষেত্রে ছবির কোয়ালিটিটা ভালো থাকে না। বুঝাইতে পারছি? এই জন্য এখানে যেটা আছে স্কোয়ার পিক্সেল এরকমই রাখবো। রাখার পর আমরা যদি এটা করে নিলাম, আচ্ছা এটা নেই, ওকে, এটা একবার ছোট চলে আসছে, নিউ নিলাম, প্রিন্টে গেলাম, A4 নিলাম, এখান থেকে ইঞ্চি করে দিলাম, পোর্ট্রেট থাকুক, এখানে দিব হচ্ছে 72, এখানে 8GB। এই জিনিসগুলো তো বুঝতে পারছি নাকি? ওকে করে দিলাম। দেখেন আমার একটা কি আসছে, ডকুমেন্ট আসছে। এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ক্যানভাস। ফটোশপে এটাকে কি বলা হয়? ক্যানভাস। এইটুকু কি বুঝতে পারছি কিনা? এটুকু বুঝতে পারছি? সবাই এইটুকু করে না।